ওয়েলকাম টু এ টু জেড বায়োলজিক্যাল সায়েন্স। তো আজ আমরা ক্লাস 11-এর যে সেমিস্টার পরীক্ষার যে সিলেবাস তার দ্বিতীয় মক টেস্ট নিয়ে এসেছি। তো এগুলি আমরা প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করব এবং অ্যান্সারগুলোকে আলোচনা করব। প্রথম কোশ্চেন, নিচের কোন বক্তব্যটি উৎসেচক ক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়? দেখো, উৎসেচকের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। যেমন এ বলছে উচ্চ তাপমাত্রা ও আলট্রাভায়োলেট রশ্মির প্রভাবে নষ্ট হয়ে যায়। ঠিক, এটা একদমই ঠিক। অপশান বি কি বলছে, নির্দিষ্ট অনুকূল তাপমাত্রায় ক্রম কার্যকারী হয়, নির্দিষ্ট অনুকূল তাপমাত্রায় কম কার্যকরী। এটা কখনোই নয়। উৎসেচক একটা নির্দিষ্ট তাপমাত্রায় সব থেকে ভালো কাজ করে, যেটাকে বলে অপটিমাম টেম্পারেচার। তারপরে কি বলছে যে অধিকাংশ প্রোটিন ধর্মী। এটা একদম ঠিক। প্রত্যেকটা উৎসেচকের ক্রিয়া সাবস্ট্রেট নির্দিষ্ট, এটাও ঠিক। তার মানে অপশান কি বলছে, কোন বক্তব্যটি উৎসেচক ক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ অনুকূল তাপমাত্রায় উৎসেচক কম কাজ করে, এটা ঠিক নয়। তার মানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি, একই ক্রোমোজোমে অবস্থিত দুটি জিনের মধ্যে ক্রসিং ওভার হওয়া নির্ভর করে। দেখো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ধরে নাও এটা একটা ক্রসিং ওভার, এটা একটা ক্রোমোজোম। তো ক্রোমোজোমের পাশে ধরে নাও এ একটা জিন আর বি একটা জিন। তাহলে এই এ জিন এবং বি জিন ক্রোমোজোমের উপরে, তোমরা জানো যে ক্রোমোজোমের উপরে জিন অবস্থান করে। তাহলে এই জিনের অবস্থান যত দূরে হবে ক্রসিং ওভার তত বেশি হবে। আর যে ক্রোমোজোমের উপরে জিনের ডিস্ট্যান্স যত কম হবে ক্রসিং ওভার তত কম হবে। তাহলে কি বলছে যে ক্রোমোজোমের দৈর্ঘ্যের উপর, সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর, জিন দুটির কার্যকারিতার উপর, জিন দুটির মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ জিন দুটির মধ্যবর্তী দূরত্বের উপর ক্রসিং ওভার নির্ভর করে। নেক্সট কোশ্চেন কি বলছে, প্রাণী কোষে প্রোটিন সংশ্লেষ হয়। তো তোমরা জানো যে রাইবোজোমকে বলা হয়, রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়। তাহলে এখানে কি বলছে, কেবলমাত্র তখন যখন রাইবোজোম সাইটোসলে থাকে। তো বলছে ধরুন এটা একটা কোষ, তাহলে এটার নিউক্লিয়াস, তাহলে রাইবোজোম যখন সাইটোপ্লাজমে থাকে তখন শুধুমাত্র প্রোটিন তৈরি হয় না, এটা ভুল। কেবলমাত্র তখন যখন রাইবোজোম নিউক্লিয় পর্দা, এই তোমরা জানো যে নিউক্লিয় পর্দার যে বহিঃপর্দা সেখান থেকে ইয়ার তৈরি হয়, আর এই ইয়ারের গায়ে কিন্তু রাইবোজোমগুলি থাকে। এবং সেই জন্যে যে ইয়ারের গায়ে রাইবোজোম থাকে তাকে বলা হয় আর ইয়ার। আর যে রাইবোজোমের যে আর ইয়ারের গায়ে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো রাইবোজোম থাকে না, তাকে বলা হয় এসিআর। তোমরা জানো যে আর ইয়ার প্রোটিন তৈরিতে সাহায্য করে আর এসিআর হচ্ছে লিপিড তৈরিতে সাহায্য করে। তাহলে যে কোনো স্টেরয়েড ধর্মী হরমোন কিন্তু এসিআরে তৈরি হয়। এবার কি বলছে, নিউক্লিওলাস ও সাইটোপ্লাজমে থাকা রাইবোজোম। তো নিউক্লিওলাসে তো রাইবোজোম থাকবেই না। তারপর কি বলছে, সাইটোসল ও মাইটোকন্ড্রিয়ায় থাকা রাইজোম। তোমরা জানো যে কয়েকটা কোষাঙ্গাণু আছে যাদের নিজস্ব রাইবোজোম আছে, যেমন তাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া একটি। মাইটোকন্ড্রিয়া নিজস্ব আর এই রাইবোজোম আছে, তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রোটিন তৈরি হবে, আর সাইটোসল মানে কোষের সাইটোপ্লাজমে প্রোটিন তৈরি হবে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যে প্রোটিন সংশ্লেষ কোথায় হয় না, সাইটোসল ও মাইটোকন্ড্রিয়া থাকা রাইবোজোমের মধ্যে হয়। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, অস্থিসন্ধিতে স্থিতিস্থাপক যে গঠন দুটি অস্থির প্রত্যক্ষকে সুরক্ষিত রাখে তা হলো ড্যাশ, এবং প্রধানত ড্যাশ দ্বারা যে গঠনটি পেশিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে তাকে বলে। অর্থাৎ তোমাকে এখানে কি করতে হবে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো তোমরা সবাই জানো যে অস্থিসন্ধিতে স্থিতিস্থাপক যে দুটি অস্থির প্রান্তকে, দেখো এইটা এক ইম্পর্টেন্ট জিনিস। ধরে নাও এটা অস্থি, এটাও অস্থি, তাহলে এই দুটো অস্থি বা বোনের মধ্যে যে কানেকশানটা থাকে তাকে বলা হয় লিগামেন্ট। তাহলে কি বলছে, অস্থিকে কানেকশান করে রাখে যারা, তারা লিগামেন্ট। আর আরেকটা শুনে রাখো, অস্থি আর এটা ধরো পেশি, এটা পেশি। তাহলে অস্থি এবং পেশি, এটা হচ্ছে বোন, এটা হচ্ছে মাসেলস। তাহলে বোনস এবং মাসেলস এদের মধ্যে কানেকশান যে রাখে তার নাম হচ্ছে টেন্ডন। তাহলে
বোনস টু বোনস লিগামেন্ট আর বোনস টু মাসেল টেন্ডন। তাহলে কী হবে দেখো, বলছে দুটি অস্থি প্রান্তকে একসঙ্গে রাখে, তাহলে প্রথমে অবশ্যই লিগামেন্ট হবে। তো দেখা যায় এখানে এলিমিনেশন মেথড কাজ করতে হবে, যে দেখো লিগামেন্ট কোনটা আছে, তাহলে এটাও হতে পারে এইটাও হতে পারে, যেহেতু ওদের প্রথম দুটো লিগামেন্ট আছে। এরপর দেখো তারপর কি বলছে, দ্বারা যে গঠনটি যে পেশির সঙ্গে অস্থির সঙ্গে যুক্ত রাখে। পেশি আর অস্থি তোমরা কি জানো, এক্ষুনি বললাম টেন্ডন, তাহলে লিগামেন্ট এবং টেন্ডন। লিগামেন্ট টেন্ডন দেখো ডি এবং বি দুটোই একই রকম, তাহলে মাঝখানের পয়েন্টটি দেখো, এরা প্রধানত ড্যাশ দ্বারা গঠিত, অর্থাৎ এরা মনে রাখবে হোয়াইট ফাইবারাস বা শ্বেত তন্তু দিয়ে গঠিত। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কি বলছে, পুষ্প সংকেতের ক্ষেত্রে কে বলতে বোঝায়। তো পুষ্প সংকেতের ক্ষেত্রে এইটা মনে রাখবে যুক্ত দল বিশিষ্টকে বোঝায়। পুষ্প সংকেতের ক্ষেত্রে কে বলতে বোঝায়, যুক্ত দল বিশিষ্ট, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো 6, ভিলামেন কোথায় পাওয়া যায়। দেখো ভিলামেন হচ্ছে বিশেষ করে যে সমস্ত অর্কিড প্ল্যান্ট আছে বা যারা এপিফাইটিক, যাদের এরিয়াল স্পেস থাকে, মানে যারা একটু তোমার ধর হালকা হয়, জলের উপর ভেসে টেসে বেড়ায়, এই রকম উদ্ভিদ যাদের কোষের মধ্যে এয়ার স্পেস অর্থাৎ বায়ুপূর্ণ থাকে, সেই সমস্ত উদ্ভিদকে ভ্যালামেন কলা দেখা যায়। তো এটা মেনলি দেখা যায় এপিফাইটিক উদ্ভিদ। তারপর কি মূলের নালিকা বান্ডিল, অরিও। দেখো মূলের নালিকা বান্ডিল অরিও, তাহলে অরিওটা কি করে, দেখো অরিওটা বলছে যে মূলের নালিকা বান্ডিলে এরকম প্রোটোজাইলেমটা, ধরো প্রোটোজাইলেম পরিধির দিকে আর বাইরে হচ্ছে ভিতরে হচ্ছে মেটাজাইলেম, তাহলে প্রোটোজাইলেম পরিধি, জাইলেম পরিধির দিকে আর ফ্লোয়েম ভিতরের দিকে, তো এইরকম কন্ডিশন পরপর থাকে বলে এটাকে বলছে অরিও ভাই প্রতিসম। তারপর কি বলছে, যদি তোমাকে বিভিন্ন ধরনের শৈবালেরকে নির্দিষ্ট গ্রুপে শ্রেণীবিভাগ করতে হয়, তাহলে তুমি নিম্নলিখিত কোন কোন বৈশিষ্ট্য বেছে নেবে। দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কি বলছে না অ্যাকচুয়ালি কোশ্চেনটা এত কিছু ঘোরানো, কোশ্চেনটা বলতে চেয়েছে যে শৈবালকে আমরা কিসের ওপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করি। দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8-এ যে কোশ্চেন অ্যান্সারটা হবে সেটা হচ্ছে যে কী ধরনের রঞ্জক বা পিগমেন্ট ওদের দেহে থাকে তাদের ওপর ডিপেন্ড করে ওদের নাম হয়। তাহলে দেখো এটা ডি হচ্ছে রাইট অ্যান্সার, যে কোন ধরনের রঞ্জক আছে তার উপর ভিত্তি করে, সেটা বাদামি হতে পারে, সবুজ হতে পারে, তার রেড হতে পারে, রেড অ্যালগি, ব্রাউন অ্যালগি, এরকম বিভিন্ন টাইপের অ্যালগি থাকে, বাদামি অ্যালগি, তো এরকম বিভিন্ন অ্যালগি থাকে, সেটা ওদের রঞ্জকের উপর নির্ভর করে হয় বা পিগমেন্টের উপর নির্ভর করে হয়। এরপরে দেখো কি বলছে, যে নেক্সট কোশ্চেন, উক্তি এ সেলুলোজ বহু শর্করা হলেও গ্লুকোজ একক শর্করা। ঠিক, সেলুলোজ বহু শর্করা। সেলুলোজ মানে কি, সেলুলোজ হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরে, সেলুলোজ উদ্ভিদের কোষ প্রাচীরে দেখা যায় এবং অনেকগুলি গ্লুকোজ অনেকগুলি গ্লুকোজ মলিকিউল, অনেকগুলি কি বলছে না গ্লুকোজ মলিকিউল এরকম গ্লাইকোসাইডিক বন্ডের সাহায্যে যুক্ত থাকে, অর্থাৎ অনেকগুলি গ্লুকোজ গ্লাইকোসাইডিক বন্ড পরপর যুক্ত হয়ে তৈরি করে সেলুলোজ। অর্থাৎ সেলুলোজ হচ্ছে পলি কার্বোহাইড্রেট বা বহু শর্করা, আর গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড বা একক শর্করা। এরপর কি বলছে দেখো, যুক্তি কি বলছে, যুক্তি 2 সেলুলোজের আর্দ্র বিশ্লেষণে গ্লুকোজ পাওয়া যায়। ঠিক, সেলুলোজের আর্দ্র বিশ্লেষণে অবশ্যই গ্লুকোজ পাওয়া যায়, যেহেতু গ্লুকোজ দিয়েই তৈরি সেলুলোজ, তাহলে সেলুলোজকে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা গ্লুকোজই পাবো। তাহলে দুটো উক্তিই ঠিক। দেখা যাক অপশান কি বলছে। অপশান বলছে উক্তি এ অপশান কি বলছে, উক্তি এ ও উক্তি জি, এই উক্তি আর উভয়ই সঠিক এবং যুক্তি হলো উক্তিটি সঠিক ব্যাখ্যা। তাহলে দেখো আর অপশান পড়াই লাগবে না, যেহেতু উক্তি এবং যুক্তি দুটোই ঠিক এবং যুক্তি হলো সঠিক ব্যাখ্যা। তার কারণ হচ্ছে গ্লুকোজ যেহেতু পলিস্যাকারাইড, তাকে ভাঙলে আমরা মনোস্যাকারাইড বা গ্লুকোজ পাবো। তাহলে 9 দাগের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 10 কি বলছে দেখো,
শিকড় ধরার জন্য ব্যাঙের জিভ এক খণ্ড বিশিষ্ট হয়। আর বিবৃতি 2 কি বলছে, ব্যাঙের পরিপাক নালীটি স্বাভাবিকের তুলনায় দীর্ঘ। দেখো এখানে একটা জিনিস তোমাদের জানতে হবে যে ব্যাঙের যে জিভ সেটা তার বডির 3/1 অর্থাৎ 1/3। তুমি যদি দেখো তাহলে যেটা ব্যাঙ তার 3/1 হচ্ছে এর পুরো শরীরের টাং বা জিভটাই হচ্ছে 3/1, এবং এদের জিভটা এরকম বাইলোব, সিঙ্গেল লোব নয়, মানে এরকম দুটো লোব থাকে। তাহলে দেখো বিবৃতি 1 বলছে শিকার ধরার জন্য ব্যাঙের জিভ এক খণ্ড বিশিষ্ট, এটা ভুল। তারপরে কি বলছে দেখো, বলছে বিবৃতি 2 ব্যাঙের পরিপাকনালী স্বাভাবিকের তুলনায় দীর্ঘ, একদমই ভুল। কারণ ব্যাঙের পরিপাকনালী ছোট, কারণ ব্যাঙের যেহেতু ঘাড় থাকে না, তাহলে ওই জায়গাটায় ওই পরিপাকনালীটা থাকে না। তাহলে এখানে কিন্তু বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই ভুল। এবং মনে রাখবে এদের ব্যাঙের এলিমেন্টারি ক্যানাল বা এদের এদের এলিমেন্টারি ক্যানাল খুবই ছোট। কারণ এদের ক্ষেত্রে কি হয়, যেহেতু জীব তোমার অসোফেগাস বা খাদ্যনালী থাকে না, তাহলে সেই জন্যে এদের টোটাল পৌষ্টিক নালীটার লেন্থও কমে যায়। তাহলে কি হবে না, 10-এর কোন অপশানটা ঠিক হবে? বলছে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, হবে না। তারপরে কি বলছে, বিবৃতি 2 সত্য কিন্তু এটাও হবে না, কারণ দুটোই মিথ্যা। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই মিথ্যা, এটা ইম্পর্টেন্ট। তাহলে 10-এর দাগের অ্যান্সার কি, সি। এরপর দেখো বলছে 11 দাগের অ্যান্সার কি, 11 দাগের কোশ্চেন কি বলছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা দুটো ব্যাকটেরিয়া দিয়েছে এখানে, এই ব্যাকটেরিয়াটার ফ্লাজেলা দিয়ে রেখেছে। তাহলে ফ্লাজেলা কোথায় থাকলে কেমন নাম, সেটা ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনো ব্যাকটেরিয়ার এক প্রান্তে যদি অনেকগুলি ফ্লাজেলা থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি, লোফোট্রিকাস। সেটাকে কি বলি, লোফোট্রিকাস। তাহলে এটা হচ্ছে লোফোট্রিকাস হবে বি, আর এটা লোফোট্রিকাস, আর বিটা হচ্ছে দেখো, আর দ্বিতীয় বি যেটা, সেটাতে দেখো দুই দিকেই ফ্লাজেলা আছে। তো দুই দিকেই ফ্লাজেলা হলে তাকে বলে অ্যামফিট্রিকাস। তাহলে অপশান কি না, বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কি বলছে, এরপরে যদি কোনো ব্যাকটেরিয়াতে কোনো ফ্লাজেলা নাই থাকে তাহলে কে বলে অ্যাট্রিকাস। আর যদি এক প্রান্তে একটা থাকে তাহলে বলা হয় মনোট্রিকাস। আর যদি এরকম চারিদিক দিয়ে বার হয় তাহলে বলা হয় পেরিট্রিকাস। অর্থাৎ কত প্রকার বললাম, একদিক দিয়ে বেরোলে, একদিক দিয়ে যদি অনেকগুলি বার হয় তাহলে লোফোট্রিকাস, সারা দিক দিয়ে বেরোলে পেরিট্রিকাস, আর না বেরোলে অ্যাট্রিকাস, আর দুই দিকেই থাকলে সেটা হচ্ছে অ্যামফিট্রিকাস। তারপর দেখো কোশ্চেন 12 কি বলছে, জাতিজনিগত শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রবর্তককে, অর্থাৎ ফাইলোজেনেটিক যে ক্লাসিফিকেশন তার প্রবর্তককে। তো ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনের যে প্রবর্তক তিনি হচ্ছে অ্যাংলার ও প্র্যান্টল। এবং মনে রাখবে তাহলে লিনিয়াস কি, লিনিয়াস হচ্ছে তোমার আর্টিফিশিয়াল বা কৃত্রিম ক্লাসিফিকেশনের জনক। তারপরে কি বেনথাম ওকার কি না, ন্যাচারাল ক্লাসিফিকেশনের জনক হচ্ছে বেনথাম ওকার। আর ফাইলোজেনেটিক হচ্ছে অ্যাংলার ও প্যান্ট্রলে। আর আর্টিফিশিয়াল হচ্ছে লিনিয়াস। তেরো দাগে কী বলছে, প্রোফাজ গঠনকারী ব্যাকটেরিয়া হলো, কোশ্চেনটা একটু ভুল আছে, প্রোফাজ গঠনকারী ভাইরাস। তো প্রোফাজ, যেহেতু এখানে অপশান ভাইরাস দেওয়া আছে, তো মনে রাখবে যে প্রোফাজ গঠনকারী ব্যাকটেরিয়া বা ভাইরাস, এটা হচ্ছে সবগুলি হবে। তার কারণ কি, কোশ্চেনটার মানে কি, মানেটা হচ্ছে যে ধরে নাও এটা একটা ব্যাকটেরিয়া, আর এর গায়ে এরকম একটা ফাজ ভাইরাস এসে বসছে। এখন ফাজ ভাইরাস তার জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএ এই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দেয়। এখন ব্যাকটেরিয়ার ফাজ ভাইরাসের ডিএনএটা যখন এর মধ্যে চলে আসলো, তখন ব্যাকটেরিয়ার যে নিজস্ব ডিএনএ তার সঙ্গে কি করে, ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএর সঙ্গে এই ফাজ ভাইরাসের ডিএনএ জুড়ে যায়। তো যেই মুহূর্তে ফাজ ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে জুড়ে যাচ্ছে, মানে এরকম জুড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলছি প্রোফাজ। তাহলে এই ক্ষেত্রে তোমার T2, T4 এবং ল্যামডা সবগুলি ভাইরাসের মধ্যে এই জিনিসটা দেখা যায়। তারপর 13 দাগে কী বলছে, তাহলে অপশান সবগুলি হবে। পরিণত দ্বিবীজপত্রী মূলে, দ্বিবীজপত্রী কাণ্ডে অন্তমূলের পার্থক্য কী? দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কি হবে। তো
এর অ্যান্সারটা আমরা কি করে দেখব? দেখো, পরিণত দ্বিবীজপত্রী মূলে সাথে দ্বিবীজপত্রী কাণ্ডের পার্থক্য। দেখো, এইটা ইম্পর্টেন্ট একটা, যে এটা ধরো রুট, এটা ধরো স্টেম। তো এই রুট এবং স্টেমের সেকশন যদি দেখা হয় তাহলে, আর এটা রুট, তাহলে এর যে নালিকা বান্ডিল থাকে সেই নালিকা বান্ডিলের বাইরের দিকে তোমার মেটাজাইলেম থাকে, মেটাজাইলেম। আর রুটের ক্ষেত্রে পরিধির দিকে থাকে প্রোটোজাইলেম। তাহলে এটা ইম্পর্টেন্ট। রুটের ক্ষেত্রে দ্বিবীজপত্রী উদ্ভিদের রুটের ক্ষেত্রে, মূলের ক্ষেত্রে নালিকা বান্ডিল যদি দেখো তাহলে সেক্ষেত্রে দেখবে যে প্রোটোজাইলেমটা পরিধির দিকে আর মেটাজাইলেমটা কেন্দ্রের দিকে। আর কাণ্ডে যদি দেখো তাহলে দেখবে প্রোটোজাইলেমটা ভিতরের দিকে আর মেটাজাইলেমটা বাইরের দিকে। তাহলে যেহেতু প্রোটোজাইলেমের অবস্থানটার উপর পার্থক্য করা হচ্ছে, তাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। উদ্ভিদ কোষের ভ্যাকুওল। তো আমরা উদ্ভিদ কোষের ভ্যাকুওল সম্পর্কে জানি, প্রাণী কোষের সচরাচর ভ্যাকুওল থাকে না, থাকলেও সেটা অনেক ছোট ছোট হয়, আর উদ্ভিদ কোষের ম্যাক্সিমামটাই ভ্যাকুওল। তাহলে উদ্ভিদ কোষের ভ্যাকুওল কি বলছে? উদ্ভিদ কোষের ভ্যাকুওল পদ্মাবিহীন ও রেচন। না, একদমই ভুল, কারণ উদ্ভিদ কোষের রেচনে ভ্যাকুওলে পদ্মা থাকে এবং ভ্যাকুওল একক পর্দা বিশিষ্ট, পদ্মাবৃত ও প্রোটিন লিপিড নির্মিত সঞ্চিত থাকে। তো প্রোটিন লিপিড থাকে, কিন্তু তাকে আরও বাকি অপশান দেখি আমরা। পদ্মাবৃত জল ও রেচন সঞ্চয় রাখে, এবং ডি বলছে পদ্মাবিহীন ও বায়ুপূর্ণ। দেখো, পদ্মাবৃত তো হবেই, প্রোটিন লিপিড সঞ্চিত রাখে না। অ্যাকচুয়ালি পদ্মাবৃত, পদ্মা আছে, ভ্যাকুওলটা দেখতে এইরকম। তো একক পদ্মা বিশিষ্ট, আর এর মধ্যে বিভিন্ন জল ও এক্সক্রেটারি মানে রেচন পদার্থ জমা রাখে এর ভিতরে। তাহলে এর ভিতরে জমা রাখে, সেই জন্যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে উদ্ভিদ কোষের ভ্যাকুওল। এবং আরও মনে রাখবে, উদ্ভিদ কোষের যে ভ্যাকুওল, তার যে কোষ পর্দা তাকে বলা হয় টোনোপ্লাস্ট। আর উদ্ভিদ কোষের যে ভ্যাকুওল, তার যে ভিতরে যে গহ্বর সেটাকে বলা হয় সেল স্যাপ। আরও কি বলা হয়, এই ভ্যাকুওলের মধ্যে যেহেতু বাইরে থেকে ভিতরে বিভিন্ন রেচন পদার্থ ঢোকে, তাই দেখা যায় যে বাইরের দিকে রেচন পদার্থ বেশি, বাইরের দিকে অর্থাৎ ভ্যাকুওলের বাইরে রেচন পদার্থের পরিমাণ কম, আর ভ্যাকুওলের ভিতরে যেহেতু রেচন পদার্থের পরিমাণ বেশি, তাই তারপরেও জোর করে কম থেকে বেশির দিকে যেতে হয়। সেই জন্য এই ভ্যাকুওলের যে ট্রান্সপোর্ট সেটা হচ্ছে এটিপি নির্ভর, অর্থাৎ এতে শক্তির প্রয়োজন হয়, যেহেতু কম থেকে বেশির দিকে যায় তাই। এরপর কি বলছে? তাহলে 16 দাগের অ্যান্সার কি বলছে? নিচের কোনটি সঠিক? এটা মনে রাখবে যে হলো এনজাইম মানে হচ্ছে সম্পূর্ণ এনজাইম, আর তার সেটাকে হলো এনজাইম বলা হয় কি না, অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টর। তো কোফ্যাক্টর আবার দুই প্রকার, সেখানে প্রোস্থেটিক গ্রুপ আর কোএনজাইম। তাহলে এখানে যেটা তো আমরা অপশন বলছে অ্যাপো এনজাইম ইকুয়াল টু জীবনেও হবে না, কারণ আমরা জানি হলো এনজাইম ইকুয়াল টু অ্যাপো এনজাইম প্লাস কোএনজাইম বা কোফ্যাক্টর। তাহলে অ্যাপো এনজাইম প্লাস কোএনজাইম, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 দাগের কোশ্চেনে বি ইজ দ্য রাইট অ্যান্সার, আর যাবেই না, আমাদের অন্যগুলো পড়া লাগবেই না। এরপরে কি বলছে দেখো, উত্তাপের সাহায্যে ডিএনএর গলন হয় মূলত কোন বন্ধনটি ভেঙে যায়? দেখো, তোমরা সবাই জানো যে ডিএনএ দ্বিতন্ত্রী এরকম ডিএনএ দ্বিতন্ত্রী এরকম পেঁচিয়ে থাকে এবং এই মাঝখানে হাইড্রোজেন বন্ড থাকে, তাহলে তাপ দিলে হাইড্রোজেন বন্ড ভেঙে যায়। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 দাগের কোশ্চেনে রাইট হচ্ছে ডি। রেসিমোস পুষ্পবিন্যাস। দেখো, রেসিমোস পুষ্পবিন্যাসের কিছু বলার আছে। রেসিমোস পুষ্পবিন্যাস যেমন সরিষা ফুলের কি হয়, এদের একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখো তোমরা, যে রেসিমোস আর সাইমোস দুই ধরনের পুষ্পবিন্যাস হয়। তো দেখো এটা যদি একটা গাছ হয় বা ফুল হয়, তাহলে এই দিকে এরকম ফুলগুলি আছে, ছোট ছোট ফুল, এগুলো ফুল। তো মনে রাখবে, রেসিমোস যেটা হয়, রেসিমোসের ক্ষেত্রে ইয়ং ফ্লাওয়ার মানে যেগুলি ধরো সবে ফুটছে যে ফুলগুলো, সেইগুলো উপরের দিকে থাকে, টপ পজিশনের দিকে থাকে, উপরের দিকে থাকে। আর যেগুলি
তোমার ওল্ড ফুল মানে কয়েকদিন আগে ফুটে গেছে সেই ফুলগুলো কিন্তু নিচে থাকে, অর্থাৎ ওল্ড ফুল নিচে আর ইয়ং বা তোমার নিউ ফুল উপরের দিকে থাকে। আর একটা ইম্পর্টেন্ট যে রেসিমোস যেটা, তার যে স্টেম মানে যার ওপর ফুলটা থাকে সেই ফুলের একদম টপ বা শীর্ষে, মুকুলের শীর্ষে সেখানে কিন্তু কোনো ফুল থাকে না, এটা মনে রাখবে। টপে কোনো ফুল থাকে না, কিন্তু টপ মানে একদম উপরের দিকে, এখানে কোনো ফুল থাকবে না, কিন্তু এর পাশে উপরের দিকে ফুল থাকবে, যেটা ইয়ং ফুল থাকবে, আর নিচের থেকে ওল্ড ফুল থাকবে। ঠিক বিপরীত সাইমোজের ক্ষেত্রে। সাইমোজের ক্ষেত্রে কি, সাইমোজের নিচের দিকে ইয়ং ফুল আর উপরের দিকে কি ওল্ড ফুল থাকবে। অর্থাৎ যত ফুল সব দিকে আগে উপরের দিকে ফুটবে, তারপর উপর থেকে নিচ থেকে আসবে ফুটতে ফুটতে। তার মানে কি, বেশি বয়সী ফুলগুলো উপরের দিকে থাকলো আর নিচের দিকে কম বয়সী ফুলগুলো থাকলো, তাহলে সেই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এবার এখানে বলছে, কোশ্চেনটা কি বলছে, রেসিমোস পুষ্পবিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক। তো রেসিমোস পুষ্পবিন্যাস শীর্ষে কোনো ফুল থাকে না। দেখো অপশান প্রথমেই বলে দিলাম যে রেসিমোসের ক্ষেত্রে কোনো শীর্ষে ফুল থাকে না, উপরের দিকে থাকে কিন্তু একদম টপ বা শীর্ষে কোনো ফুল থাকে না। তারপর দেখো 19 কি বলছে, যে এ ও বি দুটি দশাকে নির্দেশ করে। তো দেখো এইটা তো একটা ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনও বটে। এই জায়গাটা দেখো, এখানে অলরেডি মেটাফেজ দশার পরে দুই প্রান্তে ক্রোমোজোম যাওয়া শুরু করে দিয়েছে, তার মানে কি অ্যানাফেজ। তাহলে অ্যানাফেজ হবে প্রথমটা। আর দ্বিতীয় দেখো সেন্ট্রিওল দুটো একই জায়গায়, মানে সেন্ট্রিওল এখনও কিন্তু দুই প্রান্তের দিকে চলে যায়নি, কারণ অন্য সময় কী হয় তোমরা জানো, এস ফেজে গিয়ে কি হয়, সেন্ট্রিওল যে ডবল হলো সেইটা যখন অ্যানাফেজ দশা যাবে তখন কিন্তু দুই প্রান্তের দিকে সেন্ট্রিওল চলে আসে, কিন্তু যেহেতু সেন্ট্রিওল দেখো একই প্রান্তে আছে তাই কিন্তু এখনও অ্যানাফেজে আসেনি বা মেটাফেজেও আসেনি, কারণ মেটাফেজে মাঝখানের দিকে চলে এসছে অলরেডি। তাহলে যেহেতু সবে সেন্ট্রিওল ডিভিশন হয়েছে, দুই প্রান্তে যায়নি, এরকম পজিশানে বলা হয় প্রোফেজ দশার বৈশিষ্ট্য এটা। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কোশ্চেন নাম্বার 19। দেখো একটি চোয়ালবিহীন মেরুদণ্ডী, চোয়ালবিহীন এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। চোয়ালবিহীন মেরুদণ্ডী দুই প্রকার, মানে চোয়ালযুক্ত আর চোয়ালবিহীন। তো চোয়ালযুক্ত হচ্ছে, চোয়ালযুক্ত কারা না, চোয়ালযুক্ত হচ্ছে ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা হচ্ছে তোমার চোয়ালযুক্ত, আর অ্যাগনাথা হচ্ছে চোয়ালবিহীন। অর্থাৎ এরা মেরুদণ্ডী প্রাণী কিন্তু এদের চোয়াল নেই। তাহলে আর আমরা মেরুদণ্ডী প্রাণী তাদের বলি যাদের নোটোকর্ড থাকে, তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। অর্থাৎ যাদের জীবনে কোনো না কোনো দশা নোটোকর্ড থাকে, তাহলে আমরা তাকে কর্ডাটা বলি। নোটোকর্ড যদি তার জীবনে কোথাও থাকে তাহলে তাকে কিন্তু আমরা করডাটা বলি। সব করডাটাই কিন্তু মেরুদণ্ডী নয়। করডাটা মানে নোটোকর্ড থাকবে তার মানেই মেরুদণ্ড থাকবে এমন নয়। যেমন এখানে কি বলছে দেখো, যে একটি চোয়ালবিহীন, অর্থাৎ চোয়াল মানে মুখে চোয়াল নেই, এরকম জলেস অর্থাৎ একনাথা ধরনের মেরুদণ্ডী প্রাণী, তারা হচ্ছে পেট্রোমাইজান বা ল্যাম্প্রে। মনে রাখবে এই ল্যাম্প্রে বা পেট্রোমাইজানকে বলা হয় ভ্যাম্পায়ার ফিশও বলা হয়, যেহেতু এর মুখে চোয়াল থাকে না, মুখ ভোতা মতো হয়, এরকম গোল টাইপের মুখ হয়, তাই এটাকে বলা হয় ভ্যাম্পায়ার ফিশ। এবং মনে রাখবে সমস্ত করডাটাই কিন্তু মেরুদণ্ড নয়। করডাটা তাদের বলবো যাদের জীবনের কোনো না কোনো দশায় নোটোকর্ড থাকবে, তাদেরকে আমরা বলবো করডাটা। আর মেরুদণ্ডী মানে ভার্টিব্রেট থাকতে হবে, মানে যাদের নোটোকর্ডটি ভার্টিব্রেটে রূপান্তরিত বা মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে। এই ক্ষেত্রে দেখো 21 দাগের কোশ্চেনটা সহজ, তোমাকে এই ক্ষেত্রে এলিমিনেশন মেথড কাজে লাগাতে হয়। তো কি করবে দেখো, তোমরা প্রথমে জানো যে এর মধ্যে কোনটা তোমরা সব থেকে ইম্পর্টেন্ট। তোমরা জানো রাইবোজোম, যে রাইবোজোমের কাজ হচ্ছে কি না প্রোটিন তৈরি। তাহলে রাইবোজোমের কাজ যদি প্রোটিন তৈরি হয়, তাহলে রাইবোজোম প্রোটিন তৈরি দেখো 3 ডি কোথায় আছে, 3 ডি, 3 এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। তার মানে কি, এটা দিয়ে আমি অ্যান্সার করতে পারবো না। তারপর দেখো লাইসোজোম, তোমরা জানো লাইসোজোমের মধ্যে এনজাইম থাকে, তাহলে 1 সি হবে। 1 সি কোথায় আছে দেখো, 1 সি 1 সি, দেখো আর পড়াই লাগবে না আমার, কারণ 1 সি হচ্ছে এটা। তার মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো তার মানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর অক্সিজোমের ক্ষেত্রে কি, মনে রাখবে পারক্সিজোম এমন একটি কোষাঙ্গাণুর মতো যার মধ্যে
হাইড্রোজেন পারক্সাইড H2O2 বিপাক হয়ে জল তৈরি হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, H2O, এটাকে বলা হয়, এই পারক্সিজম হচ্ছে মাইক্রোবডিস। এই পারক্সিজমের মধ্যে ক্যাটালেজ নামক এনজাইম থাকে, এটা একটা মাইক্রোবডিস, অর্থাৎ কোষ অঙ্গাণুর মতো ছোট ছোট ক্ষুদ্র জিনিস। কিন্তু এরা কি সমস্যা না, তোমার যেটা ইম্পর্টেন্ট জিনিস এটা, যে পারক্সিজম কোষাঙ্গাণুর মতো হলেও কোষাঙ্গাণু নয়, কারণ কোনো কোষাঙ্গাণুর মধ্যে ক্যাটালেজ এনজাইম থাকে না, কিন্তু দেখা যাচ্ছে পারক্সিজমের মধ্যে ক্যাটালেজ এনজাইম আছে, তাই সেই জন্যে পারক্সিজমকে কোষাঙ্গাণু বলা হয় না। এরপর দেখো, নিউক্লিক অ্যাসিড গঠনকারী শর্করা কত কার্বনযুক্ত? সবাই তোমরা জানো, ক্লাস 10 থেকেই জানো যে 5 কার্বনযুক্ত শর্করা, ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ আর আরএনএর ক্ষেত্রে রাইবোজ শর্করা। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কি দেখো, ক্যালোসপ্যাড। তো ক্যালোসপ্যাড কোথায় দেখা যায়? এক্ষেত্রে ক্যালোসপ্যাড দেখা যায় যে সিবনলে, কিন্তু যদি আমরা দেখি যে ক্যালোসপ্যাড তো সিবনলে দেখা যায়, মাঝে মধ্যে ক্যালোস প্লাগও দেখা যায়। তো ক্যালোস প্লাগ কি না, ক্যালোস প্লাগ হচ্ছে ক্যালোস প্লাগ, আর এটা কিন্তু প্যাড, আলাদা। তো ক্যালোস প্লাগ দেখা যায় পোলেন বা পরাগরেণুর পরাগনালীতে এই ক্যালোস প্লাগ দেখা যায়। আর ক্যালোস প্যাড দেখা যায় যে ফ্লোয়েমের যে সিবনল, সেই সিবনলের মধ্যে দুটো টিউবকে আলাদা করতে করতে এরকম জায়গায় এরকম ক্যালোস প্যাড দেখা যায়, অর্থাৎ টিউব, এই দুটো টিউবের মাঝখানে এই জায়গাটায় ক্যালোস প্যাড দেখা যায়। এরপর দেখো, কোনটি জিমনোস্পার্মের বৈশিষ্ট্য নয়? তো জিমনোস্পার্মের বৈশিষ্ট্য নয় কোনটা না, দেখো জিমনোস্পার্ম মানে হচ্ছে ব্যক্তবীজী। তো ব্যক্তবীজের বৈশিষ্ট্য নয় বলছে, নগ্নবীজ তো ব্যক্তবীজী। তারপরে ট্রাকিটযুক্ত জাইলেম, হ্যাঁ মনে রাখবে, এদের ব্যক্তবীজী উদ্ভিদের জাইলেমে ট্রাকিয়া থাকে না, কিন্তু ট্রাকিট থাকে। ডিম্বক সৃষ্টি হয়, অবশ্যই ডিম্বক সৃষ্টি হয়, কিন্তু সমরেণুপ্রসূ এইটা নয়। এইটা হচ্ছে তোমার গুপ্তবীজী বা অ্যানজিওস্পার্মের এক্সাম্পল। 24 সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো, একই অঞ্চলে বসবাসকারী একে অপর থেকে আলাদাভাবে নিজেদের মধ্যে প্রজনন ঘটায় না। দেখো, এটা একটা পপুলেশন, তাহলে এখানে কিছু পপুলেশন বাস করে, মানে কিছু প্রজাতি বাস করে, এখানে কিছু বাস করে। দেখো, একই জায়গার মধ্যে বাস করছে, কিন্তু কখনোই তারা নিজেদের মধ্যে প্রজনন মানে কি রিপ্রোডাকশন হয় না, এদের মধ্যে কখনোই রিপ্রোডাকশন হবে না। তাহলে একই জায়গায় বসবাস করছে আবার রিপ্রোডাকশন হচ্ছে না, সেই ক্ষেত্রে এইরকম প্রজাতিকে বলা হয় সিমপ্যাট্রিক স্পিসিস। অর্থাৎ একই প্রজাতির মধ্যে থাকবে, কিন্তু একই জায়গায় থাকবে, কিন্তু দুটো আলাদা প্রজাতির মধ্যে কোনো রিপ্রোডাকশন বা জনন হবে না, সেটাকে সিমপ্যাট্রিক স্পিসিস বলে। এরপর দেখো 26 দেখ কী বলছে, বিবৃতি 1, রক্ত একটি তরল যোগ কলা। ঠিক, রক্ত একটি তরল যোগ কলা। তারপরে বলছে কি যে বিবৃতি 2, রক্ত ভ্রূণের মেসোডাম থেকে দুটোই বাক্যই ঠিক, বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই ঠিক। এরপর দেখো, এই ক্ষেত্রে যে অ্যান্সারটা সেটা হচ্ছে যে বিবৃতি 1 এবং বিবৃতি 2 পরস্পর বিরোধী। কখনোই নয়, কারণ দুটোই তো ঠিক। অপশান বি কি বলছে, বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর কারণ, না, এটা কখনোই নয়। বিবৃতি 1 সত্য, কিন্তু বিবৃতি 2 মিথ্যা না, কারণ বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সত্য। বিবৃতি 1 ও বিবৃতি 2 পরস্পরের সাথে সম্পর্কিত নয়। দেখো, এরা দুটোই সত্য, কিন্তু এরা পরস্পর সম্পর্কিত নয়, কারণ ভ্রূণের মেসোডাম থেকে হতে গেলেই যে তরল হতে হবে এমন তো নয়, বা তরল হতে গেলে ভ্রূণের মেসোডাম থেকে হতে হবে এমন তো নয়। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো, ব্যাঙ সম্পর্কে কোনটি সত্য? তো ব্যাঙের কিছু আমাদের জানার আছে। ব্যাঙ অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। দেখবে, ব্যাঙ সাধারণত সল্ট ওয়াটারে থাকতে পারে না। ব্যাঙ যদি সল্ট ওয়াটারে থাকে, তাহলে ব্যাঙের দেহ থেকে জল বেরিয়ে যাবে, গিয়ে ব্যাঙ কলাপস হয়ে যাবে, অর্থাৎ তার দেহ থেকে জল বেরিয়ে গেলে ও শুকিয়ে যাবে। দ্বিতীয়ত, যেহেতু ব্যাঙ স্বাদু জলে থাকে, তা স্বাদু জলে যে প্রাণীগুলো থাকে তাদের আর জল খাওয়ার প্রয়োজন হয় না। তাই অপশান কি হবে, বলছে
অপশান এ বলছে সাধু জলের ব্যাঙ জল পান করে না, ঠিক জন্তু পান করে না, কিন্তু সামুদ্রিক ব্যাঙ জল পান করে না। সামুদ্রিক তো লবণে বাঁচতেই পারবে না, তো জল পান করা তো দূরের ব্যাপার। বি, সাধু জলের ব্যাঙ জল পান করলেও সাধু জলের মাছ ব্যাঙ জল পান করে না। ব্যাঙ জল পান করে না এবং লবণাক্ত জলেও থাকে না, ঠিক। ব্যাঙ জল পানও করে না, আবার ব্যাঙ লবণাক্ত জলেও থাকতে পারে না। তাহলে 27-এর অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো, তোমার দেহে 3টে স্থান থেকে পৃথক পৃথক পেশির অংশ ব্যবচ্ছেদ করে অনুবেক্ষণ যন্ত্রের তলদেশে দেখলে দেখবে পেশিকোষটি মাকু আকৃতির দাগবিহীন কেন্দ্রে সুস্পষ্ট নিউক্লিয়াস। এই পেশিটি দেহের কোন অংশ থেকে গৃহীত হয়েছে? দেখো, অ্যাকচুয়ালি যেটা এখানে বলতে চেয়েছি, তোমরা জানো পেশি 3 প্রকার। একটা হচ্ছে হৃৎপেশি, আর একটা হচ্ছে তোমার মসৃণ পেশি, আর একটা হচ্ছে অমসৃণ পেশি। এখন এই মসৃণ পেশি দেখতে এইরকম মাকুর মতো, এইরকম। ধরো আমি দেখিয়ে দিই, মসৃণ পেশিটা অ্যাকচুয়ালি দেখতে এইরকম, এরকম মাঝখানে এরকম সুস্পষ্ট নিউক্লিয়াস আছে। তাহলে আর বলছে দাগবিহীন মানে কোনো দাগ নেই, স্ট্রিয়াটেড মানে দাগযুক্ত, দাগ নেই এবং সুস্পষ্ট নিউক্লিয়াস ভিত্তিতে মাকুর মতো। তাহলে এই যে পেশিটা বলছে এটা অবশ্যই মসৃণ পেশির উদাহরণ। মসৃণ পেশি, কারণ অমসৃণ পেশিতে যেটা স্কেলিটাল, যেটা আমাদের হাতের পেশি, সেটা হচ্ছে অমসৃণ পেশি। তার গায়ে কিন্তু দাগ থাকে এবং সেই পেশিকোষে কোনো নিউক্লিয়াস থাকে না। কিন্তু আর হেড মাসেল কেন হবে না? না, হার্ট মাসেল অন্যরকম। হার্ট মাসেল একটা মাসেলের সঙ্গে আরেকটা মাসেলের কানেকশান আছে, এবং হার্ট মাসেলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কখনোই ভুলবে না এটা, ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায়। ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায় হৃদ মাসেল বা হার্ট মাসেলে, যেটা কখনো অন্য কোনো মাসেলে দেখা যায় না। তাহলে এই ক্ষেত্রে মসৃণ পেশি কোথায় দেখা যায় সেটা আমাদের জানতে হবে। তো মসৃণ হৃৎপেশি দেখা যায়। জিহ্বাতে আমরা নর্মাল পেশি মানে অস্থিপেশি যেটাকে বলি, বাইসেপস অস্থিপেশি। পাকস্থলিতে আমরা, অর্থাৎ পাকস্থলীর যে পেশি, সেটা কিন্তু আমরা তার সংকোচন প্রসারণকে কন্ট্রোল করতে পারি না। অর্থাৎ যে পেশিকে আমরা সহজেই সংকোচন প্রসারণ করতেই পারি না, তাদেরকে বলা হয় মসৃণ বা স্মুথ মাসেল। তাহলে অপশান হবে স্মুথ মাসেল। তারপর দেখো কি বলছে, যে কচুর পুষ্পবিন্যাসের প্রকৃতি হলো। দেখো, কচুর এই পুষ্পবিন্যাসটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এমসিকিউ। এটা হচ্ছে 29-এর দাগের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশান সি, স্প্যাডিক্স। স্প্যাডিক্স হচ্ছে তোমার কচুর যে পুষ্পবিন্যাস সেটা, অর্থাৎ ইনফ্লোরেসেন্স। নিচের কোন উক্তিটি সঠিক? নিচের কোন উক্তিটি সঠিক? দেখো, একটা জিনিস তোমাদের বলে দিই, যে নোটোকর্ডটা কি অ্যাকচুয়ালি। না, নোটোকর্ড যাদের থাকে তারা হয় করডাটা, ক্লিয়ার। আর তাহলে আমাদের দুই ধরনের প্রাণী দেখা যায়, মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী। তো ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে নার্ভ কর্ডের ব্যাপার। নোটোকর্ড, দেখো, অমেরুদণ্ডীদের নোটোকর্ড থাকবে না, মেরুদণ্ডীদের নোটোকর্ড থাকবে, এটা ঠিক। দ্বিতীয়ত দেখো কি বলছে, যে নার্ভ কর্ডটা, একটা জিনিস তোমাদের বলে দিই, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কি হয় না, নার্ভ কর্ড কেমন হয় দেখো। মেরুদণ্ডী, ভালো করে মনে রাখবে, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নার্ভ কর্ড হয় ডরসাল মানে সামনের দিকে, হলো মানে ফাঁপা, আর সিঙ্গেল। অর্থাৎ যারা মেরুদণ্ডী প্রাণী তাদের নার্ভ কর্ড বা স্নায়ু কর্ড কি না, ডরসাল সামনের দিকে, তারপরে হলো মানে ফাঁপা, আর সিঙ্গেল। এবং অবশ্যই এটা তৈরি হয় কি না, ভ্রূণের একটোডার্ম থেকে। একটোডার্ম মানে তোমরা গ্যাস্ট্রুলেশন পড়েছো না, যে সেখানে পড়েছো একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, সেখানে একটোডার্ম থেকে অ্যাকচুয়ালি নার্ভ কর্ড তৈরি হয়। তাহলে দেখো অপশান কি বলছে, নোটোকর্ড একটি ফাঁপা দণ্ড যা একটোডার্ম থেকে সৃষ্টি হয়। দেখো, নোটোকর্ড এখানে ফাঁপা টাপার ব্যাপারই নেই, ফাঁপা বা সেটা হচ্ছে নার্ভ কর্ড। তো নোটোকর্ড একটি ফাঁপা দণ্ড বা মেসোডার্ম থেকে ঠিক নয় এটা। তারপর নার্ভ কর্ড একটি ফাঁপা দণ্ডাকার, দেখে এইটা ঠিক, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। যে নার্ভ কর্ড কি বললাম, ফাঁপা দণ্ডাকার গঠন যা একটোডার্ম থেকে সৃষ্ট। আমি তো কি বললাম, ডরসাল, হলো
নার্ভ কর্ড, যেটা এক্টোডার্ম থেকে তৈরি হয়। তাহলে 38-এ সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো 31-এর কাণ্ড ও মূলের প্রস্থচ্ছেদ খালি চোখে অনেকটা একই রকম, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রে তাদের পার্থক্য করা যায়। কিভাবে দেখা যায়? তার কারণ হচ্ছে মূলের ক্ষেত্রে মনে রাখবে, মূলের ক্ষেত্রে ও কাণ্ডের ক্ষেত্রে তাদের এক্সার্কের অবস্থা। তাহলে এক্সার্ক আর এন্ডার্কের অবস্থা দেখে, এক্সার্ক আর এন্ডার্ক কি? মূলের ক্ষেত্রে এক্সার্ক আর এন্ডার্ক। তো এক্সার্ক আর এন্ডার্ক কি দেখো বলে দিই। এক্সার্ক হচ্ছে যেটি আমাদের যে মূল থাকে, যে কোনো দ্বিবীজপত্রী উদ্ভিদের রুট, সেই রুটে প্রোটোজাইলেম কোন দিকে? কিছুক্ষণ আগেই বলেছি, প্রোটোজাইলেম পরিধির দিকে, পরিধি। আর স্টেম বা কাণ্ডের দিকে কি বললাম? প্রোটোজাইলেম ভিতরের দিকে, আর এখানে প্রোটোজাইলেম বাইরের দিকে। এইবার প্রোটোজাইলেম যদি পরিধির থেকে থাকে এবং মেটাজাইলেম যদি ভিতরের দিকে থাকে, এইরকম কন্ডিশনকে বলা হয় এক্সার্ক। কি বললাম? প্রোটোজাইলেম মূলের ক্ষেত্রে প্রোটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম ভিতরের দিকে, এইরকম কন্ডিশনকে বলা হয় এক্সার্ক। আর প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, মেটাজাইলেম পরিধির দিকে, এইরকম কন্ডিশন দেখা যায় স্টেমে, এবং যেটাকে বলা হয় এন্ডার্ক। তাহলে এক্সার্ক ও এন্ডার্কের অবস্থা দেখে আমরা সহজেই চিনতে পারবো। তারপর দেখো 32 কি বলছে? মিওসিস বিভাজনের ক্ষেত্রে উল্লিখিত ঘটনাগুলি সঠিক পর্যায়ক্রমে সাজাও। দেখো তাহলে ক্রসিং ওভার হতে গেলে কি করতে হয়? প্রথমে ধরে নাও এখানে দুটি আলাদা আলাদা এন সংখ্যক ক্রোমোজোম এরকম আছে, তাহলে এদের ক্রসিং ওভার হতে গেলে কি করতে হবে? সবার আগে এদের কাছাকাছি আসতে হবে, অর্থাৎ এদের এইরকম কাছাকাছি এসে ক্রোমোজোম দুটিকে জোড় বাঁধতে হবে। তো এই রকম ঘটনাকে বলে সাইনাপসিস। তাহলে দেখো সাইনাপসিস জোড় বাঁধার ঘটনাকে, এবং তারপরে হবে ক্রসিং ওভার। তাহলে আমি এটা না দেখেই বুঝতে পারছি যে সাইনাপসিস আমার সবার আগে হবে। সাইনাপসিস সবার আগে, কারণ সাইনাপসিস না হলে ক্রসিং ওভার হবে না। কারণ সাইনাপসিস হচ্ছে দুটো ক্রোমোজোমের পাশাপাশি আসার জোড়বদ্ধ হওয়ার ঘটনাকে, অর্থাৎ এটা তোমরা জানবে যে মিওসিস ওয়ানের যে প্রোফেজ 1, সেখানে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, সেই জাইগোটিন দশাতে কি হয়? জাইগোটিন দশাতে এই দুটো ক্রোমোজোম পাশাপাশি এসে সাইনাপসিস বা জোড় বাঁধে। এই সাইনাপসিস জোড় বাঁধার পর তারপর ক্রসিং ওভার। তাহলে এটা হবে 1 আর ক্রসিং ওভার হবে 2। এবার দেখো ক্রসিং ওভার হয়ে গেল। ক্রসিং ওভার যদি হয়ে যায় তাহলে দেখো সাইনাপসিস এটা হবে 1 আর ক্রসিং ওভার হবে 2। তারপর দেখো ক্রসিং ওভার হয়ে গিয়ে দুটো ক্রোমোজোম আলাদা আলাদা হয়ে যাবে। যখনই আলাদা আলাদা হতে চাইবে তখন কিন্তু ওই যে দুটো ক্রোমোজোম একসঙ্গে জোড়া লাগার ফলে, দেখো এই জায়গাটায় জোড়া লাগার ফলে একটা এক্স আকৃতির গঠন তৈরি হয়েছে। এই এক্স আকৃতিকে বলা হয় কায়াজমা। তাহলে এক্স আকৃতির যে জায়গা তৈরি হলো দুটি ক্রসিং ওভার হওয়ার জন্য, সেই এক্স আকৃতির অংশটাকে কায়াজমা, এবং এই কায়াজমাটা ক্রসিং ওভারের পরে আলাদা আলাদা হয়ে যায়। তাহলে 3 নম্বর পয়েন্ট হবে কায়াজামার টার্মিনালাইজেশন, অর্থাৎ কায়াজামা শেষ হয়ে যাবে। তারপরে লাস্ট কি? নিউক্লিয়াসের অবলুপ্তি। তারপর দেখো নিউক্লিয়াস অবলুপ্তি। তাহলে কি হবে? প্রথমে হবে সাইনাপসিস, তারপরে হচ্ছে ক্রসিং ওভার, তারপরে টার্মিনালাইজেশন, তারপরে নিউক্লিয়াসের অবলুপ্তি। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার 32 নম্বর কোশ্চেনে। দেখো শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু ও ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু সৃষ্টি হলে কোন প্রকার মিওসিস হয়? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। জাইগোটিক মিওসিস মানে কি? জাইগোটিক মিওসিস মানে ধরে নাও কোনোভাবে এন আর এন মিলে জাইগোট তৈরি হলো। এন আর এন মিলে কি হয়? 2n। এই 2n হওয়ার পরেই যদি তার মিওসিস হয়ে যায়, সেই ক্ষেত্রে সেটাকে বলে জাইগোটিক মিওসিস। এই জাইগোটিক মিওসিস কিছু নিম্ন শ্রেণীর প্রাণীদের দেখা যায়, যেমন অ্যালগি, ফাঙ্গি, এদের ক্ষেত্রে দেখা যায়। তারপরে কি? গ্যামেটিক মিওসিস। গ্যামেটিক মিওসিস কি না, তোমার মাতৃকোষ থেকে অর্থাৎ ধরো মাতৃকোষ 2n, তাহলে মাতৃকোষ থেকে যখন 2n আছে, এখান থেকে যখন গ্যামেট তৈরি হয়, অর্থাৎ গ্যামেট গঠনকালে, বিশেষ করে প্রাণী দেহে, আমাদের দেহে গ্যামেট গঠনের সময় এই গ্যামেটিক মিওসিস দেখা যায়। তাহলে শুক্রাণু মাতৃকোষ ও ডিম্বাণু মাতৃকোষ, দেখো মাতৃকোষ থেকে অর্থাৎ 2n থেকে যখন n হচ্ছে,
তখন এটাকে কিন্তু আমরা গ্যামেটিক মিওসিস বলছি। স্পোরিক মিওসিস কি, যে তোমরা পরাগ রেণু তৈরি হয়, অর্থাৎ পরাগ রেণু মাতৃকোষ থেকে রেণু তৈরি হওয়ার ঘটনাকে বলা হয় কি না স্পোরিক মিওসিস। আর গ্যামেট গঠনের সময় বিশেষ করে যারা যৌন জনন দেখায় তাদের ক্ষেত্রে গ্যামেটিক মিওসিস, আর জাইগোট ফরমেশনের পরে গ্যামেট হলে সেটাকে বলে জাইগোটিক মিওসিস, যেটা দেখা যায় লাইকেন, তারপরে অ্যালগি, ফাঙ্গি। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। স্পোরিক হচ্ছে পরাগ রেণুতে দেখা যায়। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 34 দেখো, গাঁদা ফুল ফুল নয়, কারণ দেখো এই ম্যারিগোল্ড বা গাঁদা ফুল কোনো একটি ফুল নয়, কারণ তোমরা জানো যে প্রত্যেকটা ফুলের এরকম পাপড়ি থাকে, সেপাল বলা হয়, এই পেটাল বলা হয়। তো এদের ক্ষেত্রে কি হয়, ধরে নাও জবা ফুল, এই গাঁদা ফুল কেমন, একটার মধ্যেই অনেকগুলি ফুল থাকে, সে অনেকগুলি ফুল একসঙ্গে হয়ে একটার মতো দেখায়। অর্থাৎ কি বলছে না, গাঁদা ফুল বা মেরিগোল্ড একটি ফুল নয়, অনেকগুলি ফুল একটি কাণ্ডের সঙ্গে মিশে ফুল তৈরি করে, এবং সেই জন্য এরা ফুল নয়। তাহলে কি, এটা হচ্ছে গাঁদা ফুল একটি রূপান্তরিত কাক্ষিক মুকুল, অর্থাৎ কাক্ষিক মুকুল রূপান্তরিত হয়ে গাঁদা ফুলে পরিণত হয়। ক্লিয়ার? আর মনে রাখবে গাঁদা ফুল একক ফুল নয়, কারণ গাঁদা ফুলের মধ্যে অনেকগুলি ফুলের সেপাল বা পেটালগুলি একসঙ্গে থেকে একটা ফুল তৈরি করে। তারপরে দেখো 35-এর কি বলছে, ABCD চিহ্নিত করতে বলছে। তো মনে রাখবে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা ফানের যৌনক্রম দেখাচ্ছে। দেখো 2n মানে হচ্ছে ফানের দেহে, বা 2n মানে হলে তার রেণুধর, আর এটা n মানে এটা লিঙ্গধর, মানে গ্যামেটোফাইট, এটা হচ্ছে স্পোরোফাইটিক, এটা গ্যামেটোফাইটিক বা লিঙ্গধর, আর এটা হচ্ছে গ্যামেট, আর এখানে গ্যামেটের মিলন হচ্ছে, তাহলে গ্যামেটিক, এটা হচ্ছে কি বলছে না সিনগ্যামি মানে কি দুটি আলাদা আলাদা গ্যামেটের মিলন। তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে জাইগোট। তাহলে প্রথমটা হচ্ছে রেণুধর, দ্বিতীয়টা হচ্ছে রেণু বা এন, আর বা তোমার সিটা হচ্ছে লিঙ্গধর উদ্ভিদ, আর ডিটা হচ্ছে গ্যামেট। তাহলে অপশান কি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো যদি তোমাদের অ্যান্সারগুলি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর নেক্সট ক্লাস আমি আপলোড করব খুব তাড়াতাড়ি, প্রত্যেক দিন একটা করে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।